প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। স্বাগত সবাইকে প্রেত কথা FM দ্বিতীয় নাম্বার এপিসোডে। আর আজকের এপিসোডটি হতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর, কারণ আজকের এপিসোড নরখাদককে নিয়ে, মানুষের মাংস খাওয়া ডোমকে নিয়ে, লাশ কাটা ঘরকে নিয়ে। আজকের এপিসোডটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তাই আজকে আমি বলবো প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়া সবাই ভিডিওটি স্কিপ করুন। আর ঘটনাটি শোনার আগে সবার মনকে তুম্বি করে নিন, কারণ আজকে অনেক ডার্ক কিছু শুনতে চলেছেন। আমি রাব্বি আছি আপনাদের সাথে, আর বেশি কথা না বলে চলে যাই মূল ঘটনার ভিতরে। আমার সাথে কথা হয়েছে একজন ডোমের। প্রায় বছর 3 আগে বাংলাদেশের কোনো এক পার্কে আমি হাঁটতে যেতাম। মাঝে মাঝেই সেই পার্কে দেখা হতো একজন বৃদ্ধ মানুষের সাথে। কথা হতো না, শুধু সালাম বিনিময় হতো। একদিন হাঁটতে গিয়ে প্রচন্ড বৃষ্টি। আমি ও সেই বৃদ্ধ দুজন আশ্রয় নিই পার্কের ছাউনি করা জায়গায় একটি বেঞ্চে। আমি শুরু করি ছোট্ট একটি ভৌতিক ঘটনা, আর তারপর সেই বৃদ্ধটি শুরু করেন। ঘটনায় উল্লেখিত স্থান এবং নামগুলি আমার দেওয়া। ঘটনাটিতে 3 জন মুখ্য চরিত্র রয়েছে। যেহেতু ডোমের ঘটনা বলতে চলেছি, তাই ডোম সম্পর্কে আগে তোমাদের ধারণা দিয়ে নেই। হাসপাতালের মর্গে লাশ কাটা ঘরে কাজ করে এই ডোমেরা। ডোম কাজ করে সম্পূর্ণ ডাক্তারদের নির্দেশে। দুর্ঘটনায় মৃত্যু বা অস্বাভাবিক সন্দেহজনকভাবে যাদের মৃত্যু হয়, তাদের ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে তার কারণ উদ্ঘাটনের জন্য লাশ কাটা ঘরে সেই মৃতদেহকে নেওয়া হয়, আর ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী লাশ কাটা হয়। ডোমরা সাধারণত সাধারণ মানুষদের থেকে একটু আলাদা থাকে। তাদের সরকারিভাবেই বাসস্থান এবং বেতন ভাতা দেওয়া হয়, আর তারা নিজেদের পেশা অনেকটাই গোপন রাখে। সাধারণ মানুষ তাদের অনেকটা বাঁকা চোখে দেখে। ডোমদের নিয়ে সমাজে কিছুটা বিভ্রান্তিকর তথ্য আছে। অনেকে মনে করে ডোমরা মানবদেহের মূল্যবান অর্গানগুলি কেটে নিয়ে বিক্রি করে, আবার অনেকে মনে করে তারা সমাজের খুব নিচু মানসিকতার নরপিশাচ। কিন্তু আসল ঘটনা হলো, তারা আছে বলেই অনেক সন্দেহভাজন এবং রহস্যজনক মৃত্যুগুলোর হদিশ পাওয়া যায়, আর খুনিকে শনাক্ত করা যায়। আর মৃত মানুষ বা অ্যাক্সিডেন্টাল ডেথগুলির অর্গান কোনোই কাজে আসে না। এমনকি সেসব সংরক্ষণ করার মতো সরঞ্জাম বা মেডিসিন কিছুই তাদের কাছে থাকে না। তাই লাশ কাটা ঘর মানেই যে এমন ছল চাতুরির জায়গা, এমনটা কিন্তু নয়। এরপর থেকে যা বলবো সম্পূর্ণটা বাবু নামক ডোমের মুখ থেকে শুনেছি, তাই হুবহু তুলে ধরলাম। আমি বাবু। আমার বয়স যখন 20 বছর, তখন থেকে বাবার সঙ্গে ডোমের কাজ শিখি এবং লাশ কাটার কাজ করি। প্রথম অবস্থায় প্রচন্ড কষ্ট হয়েছে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়তাম মাঝে মাঝে। মানসিক শক্তি বাড়ানোর জন্য লাশ কাটার কাজের সময় দেশি মদ খেয়ে নিতাম। আগে টুকটাক মাঝে মাঝে গাঁজা সেবন করলেও দেশি মদের প্রতি আসক্তি চলে আসে এই কাজ করার পর থেকে। খেয়াল করলাম দেশি মদ খাবার পর কাজ করলে আগের মতো মানসিকভাবে দুর্বল হয়ে পড়তাম না। জীবনে অনেক বিভৎস লাশ দেখেছি, সেসব লাশকে কাঁটা ছেঁড়াও করেছি অনেক। 2 বছর কাজ করার পর হেড ডোম হিসেবে কাজ শুরু করি। 2 জন মিলে লাশ কাটার ঘরে কাজ করতাম, আর লাশ কাটা ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। বাবা অসুস্থ হবার পর আমার স্থান হয় হেড ডোম হিসেবে। তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেউ নিয়োগ হয়নি। কাজের সাথে নিজেকে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছি। 20 বছরের ওই যুবক বয়সে মৃত ব্যক্তিদের শুধুই একটা জড় পদার্থ বা খেলার জিনিস হিসেবে মনে হতো। সাহস বাড়ানোর জন্য তখন আর মদ খাওয়াটাও হতো না। তারপরও মাঝে মাঝে খাই। পার্শ্ববর্তী আরেকটি হসপিটালের ডোম মাঝে মাঝে আমাকে সাহায্য করতে আসতো, আবার সাহায্যের জন্য আমাকেও মাঝে মাঝে সেই হাসপাতালে যেতে হতো, যার নাম ছিল খোকা। খোকা আমার থেকে বয়সে বড়। আমার যখন 22 বছর, তখন খোকার বয়স 36। দিন যাচ্ছিল বেশ ভালোই, কিন্তু এই খোকা ক্যারেক্টারটি বড়ই অদ্ভুত। 36 বছর হলেও খোকা বিয়ে করেনি। অবশ্য বিয়ে আমিও করিনি, কারণ পেশার কারণে বিয়েতে একটু প্রবলেম হয়েছে আমার। তো সেই খোকা হেরোইন, দেশি মদ, গাঁজা সবকিছুই খায়। তারপরও লোকটাকে আমার ভালো লাগতো। আমরা যে এলাকার হসপিটালে কাজ করতাম, সেখান থেকে
সরকারিভাবে আমাদের দুজনকেই বড় আরো একটি হসপিটালে পাঠানো হয়। দুজনই একসঙ্গে সরকারি একটি কোয়ার্টারে উঠি, যার কারণে আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়। হাসপাতালের কাজে যোগ দেবার আনুমানিক 1 মাস পর একটি লাশ আসে, রহস্যজনক মৃত্যু। মেডিকেল পরীক্ষায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ডাক্তারবাবু যেভাবে কাটতে বলেছেন সেই নির্দেশ মতো লাশটিকে নিয়ে লাশ কাটা ঘরে এসে পৌঁছই দুজনেই। আমি আমার জীবনে এই প্রথম সম্ভবত এত সুন্দরী বা রূপসী মেয়ের লাশ দেখলাম। কোনোভাবেই মনে হচ্ছিল না যে মেয়েটি মারা গেছে। যেমন ফর্সা তেমনি গায়ের রংটাও হলুদ বর্ণের। মৃত্যু হওয়ার 30 ঘন্টা পার হয়েছে দেখে একদমই মনে হচ্ছিল না। বয়স 20 বছরের একটু বেশি হবে। মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ির পিছনে একটি ঝোপ থেকে। মেয়েটির বাড়ির লোকের ধারণা তার মৃত্যুর সাথে তার শ্বশুর বাড়ির লোকের কোনো হাত রয়েছে। লাশটি পাশে রেখে দুজনই একসঙ্গে মদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। হঠাৎই খোকার মাথায় একটি খারাপ বুদ্ধি এলো। আমাকে পাশে বসিয়েই খোকা মৃত সেই মেয়েটির লাশের সাথে দৈহিকভাবে মিলিত হয়, আর সেটি দেখে আমিও একই কাজ করি। যথারীতি লাশের সব কাজ শেষ করা হয়। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কোনোভাবেই মেয়েটির মৃত্যুর কারণ জানা যায় না। যে কাজটি আমরা করেছি তা হয়তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষ করতেই পারে না। তীব্র অনুশোচনা বোধ হতো। রাতে মাঝে মাঝে ঘুম হতো না এই বিষয়টা ভেবে। নিজে নিজে কেঁদেছি, সৃষ্টিকর্তার কাছে বারবার ক্ষমা চেয়েছি। কিন্তু খোকার ভিতরে কোনো অনুশোচনা বোধ নেই। উল্টে মাঝে মাঝে সেই ঘটনা নিয়ে খিল্লি ওড়াতো। আবার আমি রেগে যাওয়াতে সে চুপ করে যেত। আমার ধারণা সে এমনটা হয়তো অনেকের সাথেই করেছে। ওই ঘটনার পর থেকে আরো মৃত নারীর লাশ আমরা কেটেছি। মাঝে মাঝেই সে ওই কাজটার জন্য আমাকে উৎসাহিত করত। যেহেতু আমি বিষয়টা পছন্দ করি না, তাই সে মাঝে মাঝে 10 মিনিটের জন্য আমাকে ঘুরে আসতে বলতো। ওই ঘটনার ঠিক 3 মাস পর এক রাতে আমি এবং খোকা দুইজন ঘুমোচ্ছিলাম। এটা ঠিক স্বপ্ন কিনা জানি না, দেখলাম সেই মেয়েটি ঠিক উলঙ্গ অবস্থায় আমার এবং খোকার মাঝখানে এসে শুয়েছে। দুজনই তার 2 বাহুতে মাথা রেখে শুয়ে আছি। হঠাৎই মেয়েটি উঠে বসে 2 হাতে দুজনের গলা টিপে ধরে। পুরো শরীর আমার অসাড় হয়ে আছে। কোনোভাবেই তার হাত থেকে গলা ছোটানো যাচ্ছে না। ধরফর করে চিৎকার দিয়ে উঠে বসি। ঘুম বলো বা স্বপ্ন ভাবো, দুজনই একসঙ্গে চিৎকার করে উঠে বসি। স্বপ্নের বর্ণনা যখন একে অপরকে দিচ্ছিলাম, দেখি স্বপ্নটা পুরোপুরি মিলে যায়। জানি না এটা পুরো কাকতালীয় নাকি কোনো স্বপ্ন। ঠিক তার পরদিন থেকে আমার মনে হওয়া শুরু করলো কোনো অদৃশ্য কিছু আমাকে ফলো করছে বা অদৃশ্য কিছু আমার সাথেই আছে। ঘরের জিনিসপত্রের অদ্ভুত নড়াচড়া খেয়াল করতাম। প্রথমে ভাবতাম হয়তো মদের নেশার কারণে এমনটা হতে পারে। আমার মনে হতে শুরু করলো ঘরে আমরা 3 জন বসবাস করি। এমনি যখন হাসপাতালের কাজে যাই তখনও মনে হয় সাথে কেউ আছে। কখনো ঘাড়ে গরম নিঃশ্বাসের একটা ফিল পাই। ধরো তুমি খাটে শুয়ে আছো, কোনো নড়াচড়া নেই, সেই সময় যদি খাটে আরেকজন কেউ ওঠে সেটা কিন্তু বোঝা যায়। ঠিক তেমন একটা অনুভূতি হতো। একদিন একজন আমাকে খেতে দিয়েছিল পিঠে। সন্ধে হতে তখন 1 ঘন্টা বাকি। তেলে ভাজা এক ধরনের পিঠে, মালপোয়া পিঠে বললে হয়তো অনেকেই চিনবে। ঘরে আমি একাই আছি। খোকা গিয়েছিল সিনেমা দেখতে। পিঠের বক্স খুলে সবে একটা খাচ্ছি। বাক্সে পিঠের পরিমাণ হয়তো তখন 12 থেকে 14। সেই সময় 3টি কণ্ঠস্বরের আওয়াজ পাই। 3 জন যেন একসঙ্গে বলে উঠল। কণ্ঠস্বরটি কোনো ছেলের বা মেয়ের নয়, এমন এক ধরনের কর্কশ কণ্ঠ যে কণ্ঠ দিয়ে পুরুষ নাকি নারী তা বোঝা মুশকিল। আমি পিঠাতে কামড় বসাতেই এই ঘটনাটি ঘটল। কি করব ভেবে পাচ্ছি না। ড্রাঙ্ক অবস্থাতেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানা যায়, কিন্তু তখন আমি ড্রাঙ্ক ছিলাম না। পিঠের বক্সের দিকে তাকিয়ে দেখি একটি মাত্র পিঠে পড়ে আছে। আমি তড়িঘড়ি করে পিঠে ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে আসি। সেই দৌড়ে আসার সময় আমার মনে হয় আমার ঘাড়ে যেন কেউ বসে আছে। বাড়ির সামনে একটি বড় জাম গাছ। গাছের নিচে বসার জন্য
বাঁশ দিয়ে তৈরি একটি মাচা রয়েছে। সেখানেই বসে খোকার ফেরার অপেক্ষায় আছি। কি ঘটলো এসব আমার সঙ্গে? এসব ভাবতে ভাবতেই পকেট থেকে একটি সিগারেট বের করে জ্বালাতেই ঘটলো আরেকটি বিস্ময়কর ঘটনা। যেই মুহূর্তে ম্যাচেস জ্বালিয়েছি, বড় জাম গাছের ডালপালা জোরে নড়াচড়া শুরু করলো। প্রচন্ড ঝড় এলে যেমন গাছের ডালগুলো নড়াচড়া করে, ঠিক তেমন। অথচ ছিল না তেমন কোনো বাতাস বা ঝড়। গাছ থেকে পাখিগুলো সব উড়ে গিয়ে পাশের একটি গাছে গিয়ে বসলো। মুহূর্তে একটি বড় ডাল সামনে এসে পড়ল। অল্পের জন্য ডালটি মাথায় পড়ে। এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে হাসপাতালের দিকে যাই। হাসপাতালের দিকে যেতেই খোকার সাথে দেখা। পরে খোকার সাথে আবার ফিরি। ফিরতে ফিরতে ঘটনা খুলে বলি, কিন্তু তার এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে ফিরে দেখি সেই পিঠার বাক্সে একটি পিঠাও আর অবশিষ্ট নেই। সেই রাতে আমি কোনো সমস্যার মুখে পড়ি, কিন্তু রাত 3টে যখন আমার খাটের নড়াচড়া বেড়ে যায়, খেয়াল করি খোকা খাটে উপর হয়ে শুয়ে নড়াচড়া করছে। স্বপ্নে কারোর সঙ্গে ইন্টিমেট হলে যেমনটা হয়, ঠিক তেমন শারীরিক ভঙ্গিমা দেখাচ্ছে। আমি এসব দেখে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা হয় আমার। মাথা যেন তুলতেই পারছি না। ডাক্তারবাবুর থেকে ওষুধ নিয়ে দুপুরে রান্না করেছিলাম দেশি মুরগি। আমাদের ঘরের সামনেই বারান্দাতেই রান্নার জন্য চুলা রয়েছে। 10 পা হাঁটলেই সেই বড় জাম গাছ। বারবার চোখ সেদিকেই যাচ্ছিল। বড় ডালটি এখনো সেখানেই পড়ে রয়েছে। আমি আবারও রান্নার কাজে মন দিই। মুরগি রান্না শেষ করে হাতে নিয়ে লবণ ঝাল চেক করার জন্য একটু তরকারি হাতের তালুতে নিই। ঠিক সেই সময় মনে হলো যেন একটা পচা গলা হাত আমার হাতের পাশে, আর কানের পাশে কেউ যেন বলল, মাংস দিয়ে খাবো। কি করবো আমি ভেবে পাই না, কেঁপে উঠি। আমি জ্ঞান হারাই। জ্ঞান যখন এলো, আমি ঘরের খাটে শুয়ে আছি। পাশের খাটে বসে খোকা ভাত খাচ্ছে। খোকার থেকে শুনলাম চুলার পাশে নাকি আমি পড়েছিলাম। আমাকে খোকা এনে বিছানায় শুইয়ে মাথায় জলপট্টি দেয়। শরীর প্রচন্ড দুর্বল, মাথার ভিতরটা বিকট যন্ত্রণা। খোকা বলে উঠল, রে বেশি খেয়ে ফেলেছিস নাকি? মুরগির লেগ পিস তো দুটোই দেখছি খেয়ে ফেলেছিস। আমি তাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে মাংসটা আমি খাইনি। আমি ঘটনাগুলো তাকে বলতে শুরু করলে সে চেঁচিয়ে বলে উঠল, রাখতা তোর গাঁজাঘুড়ি গল্প। আমি চুপ হয়ে গেলাম। 3 দিন পর একটু সুস্থ হই। প্রতিদিন রাতেই দেখতাম খোকা স্বপ্নে অদৃশ্য কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে। আমি কাজ করছিলাম, কিন্তু কিছুতেই আমার সঙ্গে ঘটা ঘটনাগুলোর সদুত্তর পাচ্ছিলাম না। একদিন পথে দেখা হয় সেই মেয়েটির দেওরের সাথে। এই ছেলেটিকে চেনার একটা কারণ রয়েছে। মেয়েটির লাশ যখন বুঝিয়ে দিয়েছিলাম, তখন মেয়েটির ভাই এবং মেয়েটির দেওর উপস্থিত ছিল। সেই মেয়েটি, সেই লাশটি। আমি তার কাছে জানতে চাই মেয়েটির সম্পর্কে। শুনলাম মেয়েটির বিয়ে হয়েছিল 1.5 বছর আগে। বিয়ের পর থেকেই মেয়েটির সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে। মেয়েটি বেশিরভাগ সময় কাটাতো বাড়ির পেছনের পুকুর ধারে বসে। বিড়বিড় করে কথা বলতো, বরকে সময় দিত না, পরিবারের কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলতো না। অথচ মেয়েটি নাকি বিয়ের পর 1 মাস ভালোই ছিল। সেই মেয়ের অদ্ভুত এই পরিবর্তন কেউ মেনে নিতে পারছিল না। এমনকি বরের সঙ্গে শারীরিকভাবে মিলিতও হতো না। এসব নিয়ে খুব ঝামেলা হতো। তারপরও মেয়েটির বর মেনে নিয়েছিল। মেয়েটির উপর নাকি জিন ভর করেছিল, আর জিনদের সাথেই নাকি শারীরিক সম্পর্কে মেয়েটি লিপ্ত হতো। মেয়েটিকে উঠোনের বড় আম গাছের উঁচু ডালেও বেশ কয়েকবার উঠে বসে থাকতে দেখা গেছে, আর গাছ থেকে সহজে তাকে নামানো যেত না। আবার মাঝে মাঝে 1 হাঁড়ি ভাত নিজেই খেয়ে নিত। মেয়েটিকে তান্ত্রিকদের কাছে নিয়ে গেলে তান্ত্রিক তেমনটাই জানায়। আমি সব শুনে আমার ভয় আরো বাড়তে থাকে। তারপরও যথারীতি আমি কাজ চালিয়ে যাই। আমার সাথে আরেকজন ডোম যুক্ত হয়, যার নাম তপু, আর থাকার জায়গা হয় আমাদের সাথেই। ঘরে আরো একটি খাট সংযুক্ত হয়। প্রতি রাতেই খোকাকে অদৃশ্য কিছুর সাথে ইন্টিমেট হতে দেখি, আর তাতে ঘুমের সমস্যা হয়। তাই আমি তপুর সাথে থাকা শুরু করি, আর খোকা আগের পুরনো খাটে। শুরু হয় আবার সেই পুরনো সমস্যা, আর সেটা তপু এসব বুঝতে পারে। তপুর সাথে আবার খোকার বন্ধুত্ব অনেকটা ঘনিষ্ঠ হয়ে ওঠে। এই সময় আমি অনেকটাই চুপচাপ হয়ে যাই, কারণ সবকিছু মিলিয়ে এই পেশার প্রতি আমার মন উঠে যেতে শুরু করে। একদিন বিকালে আমি গেলাম সিনেমা দেখতে।
ফিরে দেখি খোকা এবং তপু রান্না করছে। এমন একটা প্রেম ভালোবাসার সিনেমা দেখেছি, মনে মনে ভাবছিলাম এবার একটা বিয়ে করলে, যেখানে আমাকে কেউ চেনে না, সেরকম একটা এলাকায় গিয়ে অনেক দূরে ঘর বাঁধবো, যেখানে আমায় কেউ চেনে না। এসব ভাবতে ভাবতে খেতে বসলাম। তিনজনে একসঙ্গেই খাচ্ছিলাম। তখন হঠাৎ করে মনে হলো টিনের চালের উপর একটা তাণ্ডব নৃত্য চলছে। পাশের জাম গাছের ডালে আবার যেন একটা জোরে নড়াচড়া, অথচ কোনো ঝড় বাতাস কিচ্ছু নেই। আমরা একে অপরের দিকে তাকিয়ে আবার খাবারের দিকে মনোযোগ দিলাম। খাসির মাংস দিয়ে অনেকদিন পর খাওয়া হলো। খাওয়া শেষ করে হাত দিয়ে সবে একটা ঢেকুর তুলেছি, জানতে পারি যেই মাংসটি খাওয়া হয়েছে সেটি ছিল মানুষের মাংস। মুহূর্তের মধ্যে গলায় আঙুল ঢুকিয়ে জোর করে বমি করি। দুজনের সাথে আমার সেদিন তুমুল বাকবিতণ্ডা হয়। আমার বাবার থেকে শুনেছিলাম বাবার উস্তাদ নাকি আদর করে একদিন মানুষের মাংস খাইয়েছিল। আমি আমি না জেনে এমন একটা জঘন্য কাজ করে ফেললাম। আমার নিজেকে ঘেন্না লাগতে শুরু করলো। ছি 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 ছি। খোকা এবং তপু দুজনেই আমার থেকে ক্ষমা চাই ব্যাপারটার জন্য। নিজের প্রতি প্রচন্ড একটা ঘেন্না জন্মে যায়। কাদের সাথে মিশছি আমি, এই ডোম পেশার প্রতি একটা ঘেন্না জন্মায়। আবারও যথারীতি কাজে মনোযোগ দেবার চেষ্টা করি। এর মধ্যে ওই দুজনে আবারও একদিন মানুষের মাংস খেয়েছে। একদিন চেঁচামেচিতে আমার আর তপুর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি কিছু মানুষ জাম গাছের পাশে জটলা করে ঘিরে রয়েছে। সামনে এগিয়ে গিয়ে দেখি জটলার মাঝখানে পড়ে আছে খোকার নিথর দেহ। মুখ এতটাই বিকৃত ভাবে হয়ে আছে যে দেখলে ভয় পাওয়ার মতন। কিন্তু কখন হলো খোকার সাথে এমন আমরা কেউ জানি না। টয়লেটে যাবার রাস্তা অন্যদিকে। জাম গাছের কাছেই কেন তার মৃত্যু ঘটল? তপু খুব একটা ভেঙে না পড়লেও মানসিকভাবে আমি খুব ভেঙে পড়ি। আমি 3 দিন পর এই কাজ থেকে ইস্তফা দিই 1974 সালে। চলে আসি বাংলাদেশের আরেকটি প্রান্তে, যেখানে আমাকে কেউ চেনে না, কেউ জানে না আমার অতীত সম্পর্কে। বিয়ে করি। এখন আমার 2 ছেলে, একজন সরকারি চাকরি করে, আরেকজন ব্যবসায়ী। জানতে পারি এই তপুর নরমাংস খাওয়াটা কিছুদিন পরই ধরা পড়ে যায়। এবাকে কাজ থেকে বাদ দেওয়া হয়। গৌরবদা, আমি লোকটির থেকে যে ঘটনাগুলি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, সন্ধ্যা হতে চলছিল তখন। আমি বসেই আছি বেঞ্চে। লোকটি বেঞ্চ থেকে উঠে পার্ক থেকে বেরিয়ে চলে গেল। আমি থ হয়ে বসে বসে শুধু ভাবছিলাম যে আমি কার সঙ্গে কথা বলছিলাম, যে কিনা একজন ডোম ছিল আর যে কিনা নরমাংসের স্বাদ গ্রহণ করেছিল এক সময়। ভিতরটা গুলিয়ে আসছিল আমার। এই মানুষটা 2023 সালে এসে বেঁচে আছে কিনা জানি না। এর পরদিন থেকে তার সঙ্গে আমার কখনো কথা হয়নি। গৌরবদা, অডিয়েন্সদের জন্য বলতে চাই, খোকা ছিল নেক্রোফিলিক একজন মানুষ। নেক্রোফিলিয়া বলতে বোঝায় যারা মৃতদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গুগল করলে অনেকেই জানতে পারবে এই ব্যাপারে। অডিয়েন্সদের ঘটনার সত্যতা জানাতে আরো একটি তথ্য দিই। এই তপু চরিত্রটি ছিল খলিলুল্লাহ নামে একজন ব্যক্তি। 1975 সালে পত্রিকায় আসে এই ব্যক্তির নাম। এই খলিলুল্লাহ ডোমদের থেকে নরমাংস সংগ্রহ করত এবং খেত। আর তারও একটি কাজ ছিল কবর থেকে মৃত ব্যক্তিদের কাফনের কাপড় চুরি করে সেটি বিক্রি করে দেওয়া। আর এই মাংস খাওয়ার ব্যাপারটা যখন প্রকাশ্যে চলে আসে, ঢাকা মেডিকেল অথরিটি তাকে পুলিশে দেয় এবং পরবর্তীতে তাকে মানসিক রোগী হিসেবে বিবেচিত করে পাবনা মেডিকেল হসপিটালে পাঠানো হয়। মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেয়ে তার জায়গা হয় বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর কবরস্থানে। এবার মাংস খাওয়ার জন্য নয়, কারণ সমাজ থেকে সে বিতাড়িত। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে এই কবরেই তার থাকার জায়গা হয়। 2005 সালে তার মৃত্যু হয়। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি লাইক করে দাও, অ্যান্ড তার পাশাপাশি একটি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।